আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ইংরেজি এর চতুর্থ অধ্যায়ের 4.4.1 লেসনটি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 60 নম্বর পেজ। এখানে যেটা বলা হচ্ছে, সিলেক্ট 5 poems that you have read in your textbook, either Bangla or English textbook of class 6, class 7, class 8 and class 9। বলা হচ্ছে যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে পড়া তোমার পাঠ্য বই বাংলা বা ইংরেজি থেকে 5টি কবিতা নির্বাচন করো। দেখো, আমরা ষষ্ঠ থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত বাংলা অথবা ইংরেজিতে অনেক কবিতা আমরা পড়েছি, তাই না? তো আমাদের ওই কবিতাগুলো থেকে যে কোনো 5টা কবিতা সিলেক্ট করতে বলা হয়েছে। বাম কলামে তাদের নাম লেখো এবং সংশ্লিষ্ট কবিতাগুলোর টোন পাশের কলামে লেখো। পরে 2 কলামে কবিতাগুলো থেকে উদ্ধৃত করো এবং কেন তুমি একটা নির্দিষ্ট টোনের জন্য ওই কবিতাটিকে বিবেচনা করেছো তা লেখো। তো আমাদের এখানে দেখো, নেম অফ পোয়েম, আমাদের এখানে কবিতার নাম লিখতে হবে, 5টা কবিতার নাম। তারপরে টোন অফ দি পোয়েম, ওই কবিতার যে টোনগুলো রয়েছে ওই কথাগুলো এখানে উঠাতে হবে। তারপরে এখানে কুইট ফ্রম দি পোয়েম, ওই কবিতা থেকে যে উদ্ধৃত সেগুলো লিখতে হবে এবং ইওর এক্সপ্লেনেশন, তোমার যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা এখানে লিখবা। দেখো, আমি এখানে বাংলা যে বই থেকে বাংলা কবিতাগুলো দিয়েছি, ঠিক আছে? তুমি চাইলে ইংরেজিও দিতে পারো, আবার বাংলাও দিতে পারো, কোনো সমস্যা নাই। আমাদের তো এখানে বলেই দিয়েছে যে বাংলাও দেওয়া যাবে, ইংরেজিও দেওয়া যাবে। তো প্রথম ষষ্ঠ শ্রেণীতে আমাদের পড়া হচ্ছে আমার বাড়ি। এখানে ষষ্ঠ শ্রেণী রয়েছে, আর জসিমউদ্দিন এটা লিখেছেন হচ্ছে জসিমউদ্দিন। তো টোন অফ দি পোয়েম, টোন অফ দি পোয়েম আমরা এখানে একটা এই যে টোন অফ দি পোয়েম, এই পুরা মানে আমার বাড়ি কবিতার যে টোনটা সেটা হচ্ছে অ্যাফেকশন অ্যান্ড কেয়ার, মানে স্নেহ এবং মমতা। মানে আমার বাড়ি কবিতা আসলে কি প্রকাশ করে, এক মানে ওটা স্নেহ প্রকাশ করে এবং মমতা প্রকাশ করে। এখানে ওই কবিতা থেকে কতগুলো কবিতার লাইন উঠাই দিতে হবে, ঠিক আছে? যেমন আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পিড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, এরকম। তো এইখানে ওই কবিতা থেকে কতগুলো লাইন এখানে উঠাই দিতে হবে। মাই এক্সপ্লেনেশন, আমাদের যে এক্সপ্লেনেশন বা যে ব্যাখ্যা সেটা, মানে আমার যেটা, ঠিক আছে? তুমি এখানে লিখবে এরকম, তোমরা এরকম লিখতে পারো, দি টোন অফ অ্যাফেকশন, মানে ওই অ্যাফেকশনের যে, বা অ্যাফেকশন মানে স্নেহ, স্নেহের যে টোন, অ্যান্ড কেয়ার মানে হচ্ছে মমতার যে টোন, ইজ এভিডেন্ট মানে প্রমাণ, ইন দি পোয়েম, ওই ওই পোয়েম মানে ওই কবিতার প্রমাণ হচ্ছে এক স্নেহ এবং মমতা। হিয়ার এখানে দি স্পিকার ইনভাইটস, এখানে স্পিকার মানে কি, যিনি হচ্ছে কথা বলেন, বা এখানে হচ্ছে কবিকে বোঝানো হয়েছে। তো কবি ইনভাইটস মানে কি, আমন্ত্রণ করেছে, দি রিডার্স মানে হচ্ছে যারা পাঠ করবে তাদেরকে, টু হিজ হোম তাদের বাড়িতে, অ্যান্ড অফার্স এ লট অফ থিংস উইথ লাভ, এবং অফার মানে কি, অফার করেছে বিভিন্ন জিনিসকে, অফার করেছে, এ লট অফ থিংস উইথ লাভ মানে ভালোবাসা দিয়ে ওইগুলোকে করেছে, অফার করেছে। তারপর 2 নম্বর কবিতা হচ্ছে নোলক। নোলক কবিতাটি 7ম শ্রেণীতে রয়েছে এবং কবিতাটি লিখেছেন আল মাহমুদ। এই কবিতার যে টোন সেটা হচ্ছে ডিপ লঙ্গিং অ্যান্ড ডেসপিরেশন, মানে তীব্র আকাঙ্ক্ষা এবং মরিয়া ভাব। এখন এই কবিতার যে চরণগুলো রয়েছে আমরা লিখতে পারি, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেতাই খুঁজি হোতাই খুঁজি সারা বাংলাদেশে, এরকম। এরপরে মাই এক্সপ্লেনেশনের ভিতরে দিতে পারি, দি টোন অফ ডিপ লঙ্গিং, ডিপ লঙ্গিং মানে তীব্র আকাঙ্ক্ষা, অ্যান্ড এবং ডিসপারেশন মানে মরিয়া ভাব প্রকাশ করে, ইমফেসাইজিং মানে যেটা হচ্ছে জোর প্রদান করে, দি ইন্টেন্স সার্চ অ্যান্ড অ্যাঙ্গুইশ অফ দি স্পিকার ফর সামথিং প্রিসিয়াস লস্ট, লাইকলি রিপ্রেজেন্টিং এ চেরিশড মেমোরি অ্যাসোসিয়েটেড উইথ হিজ অর হার মাদার, ঠিক আছে? তো এইভাবে আমরা মাই এক্সপ্লেনেশন লিখতে পারি। তারপরে 3 নম্বর কবিতা সাম্যবাদী কবিতা, এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম, রয়েছে 8ম শ্রেণীতে। তো এই সাম্যবাদী কবিতার যে টোন সেটা হচ্ছে
পারসুয়েসিভ মানে প্রেরণা সঞ্চয়কারী বা হচ্ছে প্রণোদনামূলক এটা। তো এরকম কবিতার চরণগুলো থেকে আমরা কয়েকটা চরণ উল্লেখ করে দিতে পারি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, এরকম। এই মাই এক্সপ্লেনেশনের ভিতরে দি টোন ইজ পারসুয়েসিভ মানে টোনটি হচ্ছে প্রণোদনামূলক, বিকজ ইট ইন্সপায়ার্স এটা আমাদের উৎসাহিত করে দি রাইডার্সকে মানে রিডার্সকে আর কি, যারা হচ্ছে কবিতা পাঠক, টু বি লাইক ব্রাদার্স ভাইয়ের মতো, উইথ পিপল অফ এনি রিলিজিয়াস আইডেন্টিটি যে কোনো ধর্মের লোকেরা পরস্পরের ভাইয়ের মতো, দেয়ার শুড বি নো ডিফারেন্স তাদের কোনো পার্থক্য থাকা উচিত নয়। তারপরে ডি নাম্বার, স্মৃতিস্তম্ভ নবম শ্রেণী আলাউদ্দিন আল আজাদ এটা। এটা পারসুয়েসিভ মানে প্রেরণা সঞ্চয়কারী, নস্টালজিক মানে হচ্ছে স্মৃতি জাগা নিয়া, এরকম। তো এখানে আমরা কতগুলো চরণ এখান থেকে উল্লেখ করে দিতে পারি, যতগুলো চরণ এখানে তুমি লিখতে পারো বা দুইটা তিনটা যায় আর কি। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু আমরা এখনো 4 কোটি পরিবার, খাড়া রয়েছি তো যে ভিড় কখনো কোনো রাজ্যের পারেনি ভাঙতে, এরকম। তা এখানে যে ভিত আর কি, তো এখানে আমরা মাই এক্সপ্লেনেশনের জায়গা দিতে পারি, দি পোয়েম ইন্সপায়ার্স দি রিডার্স নট টু বি অ্যাফ্রেড অফ এনিথিং দ্যাট দেয়ার আর সো মেনি বিসাইড হিম অর হার। বলা হচ্ছে যে দি পোয়েম ইন্সপায়ার্স এই পোয়েমটি মানে এই কবিতাটি উৎসাহিত করে দি রিডার্স মানে পাঠকদেরকে, নট টু বি অ্যাফ্রেড ভয় না পাওয়ার জন্য, অফ এনিথিং কোনো কিছুকে, দ্যাট যা, দেয়ার আর সো মেনি বিসাইডস হিজ কেননা তার পাশে আরো অনেকেই রয়েছে, ঠিক আছে। ইট ইজ নস্টালজিক অলসো অ্যাজ ইট রিমাইন্ডস দি রিডার্স অফ দি মার্টার্স এটা হচ্ছে স্মৃতি জাগরণকারী অলসো ইট রিমাইন্ডস এটা আরো মনে করে দেয় কি বলতো, দি রিডার্স মানে পাঠকদেরকে, অফ দি মার্টার্স মানে যারা হচ্ছে শহীদ হয়েছিল মানে দেশপ্রেমিক যারা তাদেরকে মনে করিয়ে দেয়। ই নাম্বার, আমি কোনো আগন্তুক নয় এটাও নবম শ্রেণীতে আহসান হাবিবের লেখা। এই কবিতার টোন হচ্ছে ইমোশনাল অ্যান্ড নস্টালজিক মানে এটা আবেগপূর্ণ আছে এবং স্মৃতি জাগা নিয়া আছে মানে এটা স্মৃতিকেও বহন করে। এখানে আমরা তার কবিতার চরণ উল্লেখ করে দিতে পারি কয়েকটা। আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল, এই নিশি রাতি বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী সাক্ষী এই জামরুল সাক্ষী পূবের পুকুর, তার ঝাঁকড়া ডুমেরের ডালে স্থির দৃষ্টি, এরকম। তো এখানে মাই এক্সপ্লেনেশনের জায়গা আমরা এরকম লিখতে পারি, দি টোন ইন দিস পোয়েম ইজ ইমোশনাল কারণ এই কবিতার টোনটা ইমোশনাল আবেগপূর্ণ। কেন? বিকজ দি পোয়েট ফিলস ইমোশনাল কামিং ব্যাক টু হিজ লোকালিটি মানে তার লোকালিটিতে আসার কারণে তিনি ইমোশনাল বা আবেগপূর্ণ ভাব অনুভব করেছেন। অ্যান্ড ইট ইজ অলসো নস্টালজিক এবং এটা স্মৃতিকেও স্মৃতি জাগানিয়াও আছে, অ্যাজ হি কেননা হি রিমেম্বার্স সে মনে করেছে দি সিনারি মানে দৃশ্যগুলো, অফ হিজ ভিলেজ তার ভিলেজের মানে তার গ্রামের দৃশ্যগুলোকে তিনি মনে করেছেন, অ্যান্ড হোপস এবং মনে করেন দ্যাট দে আর অলসো রিমেম্বার হিম এবং তিনি মনে করেন যে তিনি যেমন ভাবে ওই ভিলেজের সিনারিগুলোকে মনে করেছেন, ওই ভিলেজের যে সিনারিগুলো আছে তারাও কবিকে মনে করেছেন, এরকম। তাই এটা হচ্ছে আবেগপূর্ণ এবং সাথে সাথে এটা হচ্ছে নস্টালজিকও। তো দেখো এটা ইংরেজি ছিল, বাংলা ছিল, এরপর তুমি চাইলে ইংরেজি যে কবিতাগুলো আছে সেখান থেকেও লিখতে পারো, এ লিটল থিংস মানে যে কোনো একটা লিখতে পারো। এটা হচ্ছে এ নাম্বার, যদি ইংরেজির কবিতা লেখো তাহলে এটা লিখতে পারো। তারপরে বি নাম্বারে দেখো মাই বুকস, এটা রয়েছে ক্লাস 6-এ, ঠিক আছে। এটা রিফ্লেকটিভ এন্ড নস্টালজিক টোন, এইভাবে তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো বাংলা অথবা ইংরেজি মানে তুমি যদি চাও এখান থেকে এতটুকু হচ্ছে ইংরেজি, আমাদের বলছে ইংরেজি বই থেকে লিখতে, তো আমরা চাইলে ইংরেজি বই থেকে যে এতটুকু লিখতে পারি এখান থেকে এই পর্যন্ত, অথবা বাংলা যদি লিখতে চাই তো আমরা এখান থেকে এতটুকু লিখতে পারি, যে এখান থেকে এতটুকু, ঠিক আছে, এই যে এতটুকু লিখতে পারি। তো আমাদের এই কাজগুলো শেষ হয়ে গেল। এখন এখানে কতগুলো নিউ ওয়ার্ডস দেওয়া রয়েছে মানে কতগুলো নতুন শব্দ,
এই নতুন শব্দগুলোর অর্থ আমরা জানবো এবং আলহামদুলিল্লাহ এই আজকের ক্লাসের মাধ্যমে চতুর্থ যে অধ্যায়টি সেটা শেষ হয়ে গেল। দেখো নতুন শব্দের ভিতরে আছে যেমন মাস্টারপিস মানে সেরা গ্রন্থ, তারপরে ডেফিসিয়েন্সি মানে স্বল্পতা, তারপরে গাইডেন্স মানে দিক নির্দেশনা, ইলিটারেট মানে নিরক্ষর, মিসারলি মানে কৃপণ, অ্যাকুইন্টেন্স মানে পরিচয়, হিউমিলিটি মানে ভদ্রতা, কনসিকুয়েন্সিয়াল মানে ফলস্বরূপ, প্রসপারিটি মানে প্রাচুর্য, ফরচুনেট মানে ভাগ্যবান, রিকমেন্ডেড মানে সুপারিশ করা। তো এই হচ্ছে নতুন শব্দগুলোর অর্থ জানলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পঞ্চম যে অধ্যায়টি রয়েছে এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিও। আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।